দর্শক স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমি তৌহিদ শান্ত অনুষ্ঠানে থাকছি আজকে। সবচেয়ে আলোচনা বললে ভুল হবে, আমাদের গণ অভ্যুত্থানের পর থেকেই আমরা এই জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র এটি নিয়ে কথা বলে যাচ্ছি বা আলোচনা করছি। এই আলোচনা একসময় সমালোচনার থেকে একসময় রাজনৈতিক বক্তব্যে যাচ্ছে। রাজনৈতিক বক্তব্যের জায়গাটায় কখনো কখনো বেশ কিছু উত্তপ্ত শব্দ বিনিময় হচ্ছে। আমাদের যে প্রধান চাওয়াটি যে গণ অভ্যুত্থানের পরে এই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এটি করা, এবং এটি করার জন্য ঐকমত্য কমিশন গঠন করা হলো। ঐকমত্য কমিশনে দিনের পর দিন চা কফি বাদাম খেয়ে সবাই বসে বসে ঐকমত্য কমিশনের বিষয়গুলো একসাথে আনার চেষ্টা করছে, কিন্তু সেই ঐকমত্য হচ্ছে না। কেন হচ্ছে না এই প্রশ্ন আসলে কেউ উত্তর দিচ্ছে না, কিন্তু একজন আরেকজনকে দোষারোপ করছে। কেউ বলছে যে বিএনপি এটি বাধা দিচ্ছে, বিএনপি বলছে যে অযৌক্তিকভাবে সংবিধানের বাইরে গিয়ে চাওয়া হচ্ছে। এই বিষয়গুলোর জায়গা থেকে আমার সাংবাদিক হিসেবে আমার একটা ব্যক্তিগত প্রশ্ন আসতে পারে, দর্শক আপনাদেরও আসে কিনা জানি না। সেটি হলো যে আমরা কি আসলে জুলাই সনদকে প্রধান ফোকাস হিসেবে দেখছি? জুলাই ঘোষণাপত্রকে, গণ অভ্যুত্থানকে, নির্বাচনকে, সংস্কারকে, বিচারকে, কোনটাকে আসলে ফোকাসে রাখবো? বা আমরা কি আসলে সুবিধাজনক বক্তব্যের মাধ্যমে সবগুলাই নিয়মতান্ত্রিকভাবে চলবে সেই বক্তব্যে যাব? আমরা এই আলোচনাটি করব। আজকের বিষয় জুলাই সনদের বাধা ও উত্তরণ কোন পথে। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাককে, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং বিএনপি সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক শিরোনামটি প্রচার করব, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। ফেব্রুয়ারিতেই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে, নতুন বাংলাদেশের সূচনা দেখবে জাতি। ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে সোমবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সফর সঙ্গী হবে বিএনপি, জামায়াত ও এনসিপির 4 নেতা। জুলাই সনদে সংবিধান বহির্ভূত বিষয় নির্বাহী আদেশে বাস্তবায়নের উদ্যোগ সরকারের, জানিয়েছেন আলী রিয়াজ। 2 সপ্তাহের মধ্যে চূড়ান্তের আশা। আলোচনার মধ্যেই পিআরের দাবিতে আন্দোলন, স্ববিরোধী মন্তব্য আমির খসরুর। জুলাই হত্যায় জড়িত প্রত্যেকের বিচার হতে হবে, ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম। শেখ হাসিনাকে আমি বিচারের আওতায় আনতেছি, আওয়ামী লীগ এনে থাকে। একইভাবে পুলিশ সহ, মিলিটারি সহ অন্যান্য বাহিনীর যারা এই জুলাই গণঅভ্যুত্থান সহ গুমের ঘটনায় যুক্ত, তাদেরকেও যাতে বিচারের আওতায় আনা হয়, কোনো বাহিনীর দেখে যাতে কেউ পার পেয়ে না যায়, সেটা আমাদের কাছে কিন্তু স্পষ্ট থাকতে হবে। এবং রাজধানী সহ বিভিন্ন স্থানে পলিটেকনিকের শিক্ষার্থীদের অবরোধ, যানজটে নাজেহাল যাত্রী ও চালকরা। জনভোগান্তি না করার আহ্বান বিদ্যুৎ উপদেষ্টার। শুনছিলেন শিরোনাম। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউবেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনাদের মতামত, কমেন্টগুলো যুক্ত করতে পারেন, আমাদের অনুষ্ঠানের সাথেও যুক্ত হতে পারেন। আবু হেনা রাজ্জাককে আমি এই যে সংশয় প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। যেমন সংশয় প্রশ্নের একটি আমাদের দেশের আকাশে বা রাজনীতির আকাশে উঠছে, নির্বাচন কি হবে, তেমনি জুলাই সনদ কি হবে, জুলাই ঘোষণাপত্র কি হবে, রাষ্ট্রপতি কি পদত্যাগ করবেন, তত্ত্বাবধায়ক সরকার কি হবে। এই যে বিভিন্ন প্রশ্ন, এই প্রশ্নগুলোর কোন প্রশ্নটা থেকে শুরু করতে চান? ধন্যবাদ আপনাকে এবং আমার সহালোচক, অত্যন্ত বিপ্লবী একজন নেত্রী এবং বৈশাখী চ্যানেলের যে দর্শক শ্রোতা, সবাইকে আমার শুভেচ্ছা সালাম। আপনি অনেকগুলো বিষয়ে আসছেন। আমি যেমন রাষ্ট্রপতি অপসারণ হবে কি না বলছেন, মানে এটা আমি বলছি না, মানে এই প্রশ্নগুলো আছে। তত্ত্বাবধায়ক সরকার আসবে কি না। আপনি রাষ্ট্রপতি অপসারণ করার স্টেপ নেওয়া হয়েছিল, তখন দায়িত্বশীল রাজনৈতিক নেতারা বলেছিলেন যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে। ব্যক্তিগতভাবে আমি তখন আমার কাছে আসমান ভেঙে পড়ছে আমার উপরে, মানে আপনি সাংবিধানিক সংকট হবে, তার প্রধানমন্ত্রী যে সরাইলেন সেও তো সাংবিধানিকভাবেই ছিল।
শেষ হলে সাংবিধানিক সংকট হয়নি? প্রশ্ন রাখলাম। 2 আসেন তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার ওই সরকার বিলুপ্ত করে গেছে। এখন কথা আছে, এটা হিয়ারিং চলছে, তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসবে কিনা। তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসার আগে একটা প্রশ্ন অলরেডি উত্থাপন করা হয়েছে, কোর্ট নিজে উত্থাপন করছেন, যে ধরা যাক তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসলে এটা বাস্তবায়ন কিভাবে হবে, এটা এফেক্টিভ কিভাবে করবে, দেশের মানুষের জানতে হবে যে আপনি যখনই, যেমন 13 অ্যামেন্ডমেন্ট দিয়া যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো, কোর্ট বাতিল করার পর একটা রায় দিছে, তো রায় বিতর্কিত, সেটার আলোচনার দরকার নাই আমার। রায় দিছিলেন, রায় দেওয়ার পরেই কিন্তু বাস্তবায়ন করা যায় না, তখন 15 সংশোধনী আনতে হয়েছিল। ওই রায়টা ছিল অবলম্বন, ওই রায়টাকে ধরে 15 সংশোধনী হইল। অর্থাৎ রায় দিয়া, রায় হইল একটা জায়গায় সংবিধানে সন্নিবেশিত করতে হবে। যখনই আপনি 15 সংশোধনী আসলো, প্রতিটা সংশোধন কিন্তু এক একটা আইন, এক একটা সংবিধান, প্রতিটা সংশোধন এক একটা সংবিধান। আজকে যদি তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসে, কথার কথা বলছি আমি, ফেরত আসলেই কার্যকর করা যাবে না, সেটাকে সংবিধানে সন্নিবেশিত করতে হবে। কিভাবে? আরেকটা সংশোধনের মাধ্যমে। তার একটা সংশোধনের মাধ্যমে যদি ঢুকাতে চান, তাহলে আপনার সংসদ লাগবে। সেই সংসদ যেহেতু নাই এই মুহূর্তে, কালকে জাজমেন্টে সংশোধনী অধ্যাদেশের দ্বারা হয় না। অধ্যাদেশ দ্বারা কিভাবে হবে? গণভোট, গণপরিষদ। না না, আপনি তো সংবিধানে ঢুকাইতে পারবেন না, তাহলে তো আপনার ওই জাজমেন্টের উপর ডিপেন্ড করা দরকার নাই। আমরা কেন আর একটা নতুন সংবিধান করছি না তাহলে? এই তো প্রশ্ন, সেখানে আসছি আমি। তাহলে এই চ্যাপ্টার গেল যে জাজমেন্ট দিলেই তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন করা যাবে না, যতক্ষণ না সংবিধানের ভিতরে 18 মানে 18তম সংশোধনী না ঢোকে, কারণ 17তম হয়েছে। এইবার আসেন আপনার প্রশ্ন, জুলাই সনদের বাধা উত্তরণ। 2টা প্রশ্ন এখানে। বাধাটা কি? বাধাটা সিম্পল। শেষ আর একটা প্রশ্ন করছি, ওইটাও বলবেন কিন্তু। কোনটা? একটা নতুন সংবিধান কেন করে ফেলি না? সবকিছু বাদ দিয়ে আমরা যা চাচ্ছি তাই করে ফেললাম। হ্যাঁ, নতুন সংবিধান কেন করছি না? করা উচিত। আপনি আমাদের যে সংবিধানটা ছিল, সেই সংবিধানে যখন পালায়ে গেলেন, সংবিধানে কোথাও বলা নাই যে প্রধানমন্ত্রী যদি পালিয়ে যায় তাহলে কি হবে। কিন্তু সংবিধানে কি এটা বলা আছে যে প্রধানমন্ত্রী পালিয়ে যেতে পারবেন না কখনো? সংবিধানে এখন যেমন বলে যে কি জানি কয়, পিয়ার পদ্ধতির সংবিধানে নাই, তার সংবিধানে তো ওটাও লেখা নাই যে পালায়ে যেতে পারবেন কি না। পালায়ে যেতে পারবেন এটা কেউ লিখবে? আচ্ছা, আপনি পালায়ে গেলেন বা আপনি চলে গেলেন, আপনি যে ফর্মেই যান, আপনি চলে গেছেন, চলে গেলে আপনার ওখানে ফুল স্টপ, আপনার সংবিধান থেমে গেল। যেহেতু সংবিধান থেমে গেল, সুতরাং আপনি এই সংবিধানের কার্যকর নয়, আর নাই কার্যকর। এখন এই সংবিধান মোতাবেক যে যেখানে বসে আছে তো বসে আছে, আর উনি তো পালায়ে গেছেন, কাজে আপনার সংবিধানের উপরে ফুল স্টপ, আপনি ওই সংবিধান চলবে না। কেন চলবে না সেই প্রশ্ন যদি করেন, সেটার উত্তর আমি দিচ্ছি। সংবিধানটা সরকার যে চলছে, সে আমি আবারও প্রশ্নটি করি, মানে শুনলে মনে হবে যে আমি জোকস করছি না, আপনি বলবেন আমাকে আইনগত। এই পালিয়ে যাওয়াটা কি অসাংবিধানিক? অফকোর্স অসাংবিধানিক। আপনি পালিয়ে যাবেন কিভাবে যাবেন? আপনি পালিয়ে, কিন্তু পালিয়ে গিয়েছে কেন? গণ অভ্যুত্থানে। সেই জন্যই তো গণ অভ্যুত্থান, যখন আপনি পালিয়ে গেলেন, তার জীবনের রিস্ক ছিল। কার? আপনার জীবনের রিস্ক নিয়ে তো রাষ্ট্র চিন্তা করবে না। আপনার জীবনের রিস্ক হলো কেন? প্রধানমন্ত্রী জীবন নিয়ে না, জনগণ তাড়াইলো কেন আপনাকে? জনগণ গুলির মুখে গেছে। আপনি একটা দেশের সার্বভৌমত্ব যখন নষ্ট করবেন, বাংলাদেশে একমাত্র মানে আওয়ামী লীগ সরকার যারা দেশের সার্বভৌমত্ব নষ্ট করছে। দেশের সার্বভৌমত্ব যদি নষ্ট করেন, সার্বভৌমত্ব নষ্ট করা মানেই তো সংবিধান মানছেন না আপনি। আমি আর শেষ প্রশ্নটি করছি, কোনটি অসাংবিধানিক? তিনি পালিয়ে গেলেন না তাকে তাড়ায় দেওয়া হলো? আপনি অভ্যুত্থান যখন করবেন, অভ্যুত্থান তো আইন মেনে করে না। অভ্যুত্থান তো আইন মেনে করে না। অভ্যুত্থান ছিল দেশের সার্বভৌমত্ব নষ্টকারীকে তাড়ানো। দেশটাই থাকতো না যদি ওনাকে না তাড়ানো হইতো, এই দেশটাই থাকতো না। কেন বলি? একটা দেশের সার্বভৌমত্বের একটা সিম্পল সংজ্ঞা আছে। সিম্পল সংজ্ঞাটা কি? অনেক বড় সংজ্ঞা। সিম্পলটা হইল, আপনি একটা দেশের জনগণের জান এবং মালের নিরাপত্তা করবে, রাষ্ট্র দিবে। 2, আপনার চলাফেরার স্বাধীনতা। এই 3টা এই দেশে ছিল না। কিভাবে সেটা বলছি। রাষ্ট্র কি আপনাকে অ্যালাউ করছে ক্রস ফায়ার দেওয়ার? কোনো আইনে আছে ধরে গুলি মেরে দিবেন?
নাই। রাষ্ট্র কি কোনো আইনে আছে আয়নাঘরে রাখবেন? নাই। রাষ্ট্রে কোনো আইনে আছে সেনা অফিসার হত্যা হয়ে যাবে 57 জন? রাষ্ট্রে কোনো আইন আছে শাপলা চত্বরে হাজার হাজার লোক মেরে ফেলবেন? রাষ্ট্রে কোনো আইন আছে যে বিদ্যুতের দাবিতে রাস্তায় নামলে গুলি করে মেরে ফেলবেন? এই সব হইল সার্বভৌমত্ব নাই রাষ্ট্রের। যে দেশের সরকার সার্বভৌমত্ব নষ্ট করে সে দেশের প্রধানমন্ত্রী দেশের শত্রু। সুতরাং শত্রুকে তাড়ানো আপনার নৈতিক দায়িত্ব। যেমনিভাবে 71 সালে পাকিস্তানি হানাদারকে তাড়ানো হয়েছিল, পাকিস্তানেও তো একটা সংবিধান ছিল। তার মানে আপনার ব্যাখ্যা অনুযায়ী গণ অভ্যুত্থান সাংবিধানিক? গণ অভ্যুত্থান সাংবিধানিক আমি বলবো না, গণ দেশকে সার্বভৌমত্ব সেটা হলো জনগণ দ্বারা স্থাপিত জাস্টিস, ন্যায় বিচার এস্টাবলিশড করা। যখন জুলুমে ভরে যায় তখন এটাকে বলে জাস্টিস। আইন ভেঙে করেছে, আইন পারমিট করে না, কিন্তু এই আইনটাকে, এই যে ভেঙে যাওয়া আইনটাকে, একটা মাতৃতুল্য নেত্রী যখন মা তার সন্তানের বুকের উপরে গুলি চালায়, এই রকম নির্মম মহিলাকে তাড়ানোর জন্য কোনো আইন দিয়ে আপনি দমাইতে পারবেন না। চেষ্টা করেছিল হুকুম আহকাম বহু কিছু দিয়ে। সুতরাং এই যে দেশের সার্বভৌমত্ব যারা রক্ষা করছে এবং তারা যে সংবিধান বলেন আইন বলেন কিছু মানে নাই, তাদের জীবন বাজি রেখে গেছে, এটাকে বলা হয় আপনার জাস্টিস। এটা হলো জনগণ দ্বারা এস্টাবলিশড করা ন্যায় বিচার। সংবিধানটা তৈরি করে কে? হ্যাঁ, সংবিধানটা তাহলে কাদের জন্য? হ্যাঁ, সংবিধান রাষ্ট্রের মালিক। মানে সংবিধানের জন্য জনগণ নাকি জনগণের জন্য সংবিধান? অ্যাকচুয়ালি জনগণের জন্যই সংবিধান হইতে হবে, এবং সেটা জনগণের চাহিদা মোতাবেক, জনগণ যখন যেভাবে চাইবে। ওই সংবিধান একটা স্বৈরাচার সরকারের সৃষ্টি করছে, যার জন্য এই সংবিধানকে চ্যালেঞ্জ করছে, অর্থাৎ সংবিধানের আইন কিছু মানে। এই আইনগুলো অদ্ভুত। আমি স্বামী আপনার কাছে আসবো, কিন্তু দেখেন আপনার কাছে আরও একটি প্রশ্ন রেখে যায়, এটি আপনি আইনজীবী হিসেবে বলবেন যে তাহলে জনগণের জন্য সংবিধান, এই সংবিধান আবার একটি স্বৈরাচার সরকার গঠন করছে, তো আমরা স্বৈরাচার সরকারকে তাড়িয়ে দিলাম, সংবিধানকে রেখে দিলাম। সংবিধান রাখলাম কোথায়? যেটা বলছেন যারা রাখছে তাদের কথা বলছেন। আমার বিবেচনাতে সংবিধান, আমি এটা মানে সংবিধান নাই তো। আচ্ছা, সংবিধান নাই তো। আপনি যদি শুনতে চান আমি এখনই বলে দিচ্ছি। তাহলে রাষ্ট্রপতির অপসারণ অসাংবিধানিক হবে কেন, সংবিধান যদি না? যারা বলছে তারা জুলাই চেতনা মানে না, তাই বলছে। আমি স্বামী আক্তারের কাছে আসতে চাই, আমি আবারও আপনার কাছে আসবো। জি, সেটি হলো যে জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির কোনো ধরনের দ্বিমত নেই, এটি সবসময় অবশ্যই বিএনপির দ্বিমত নেই, কিন্তু এরপর অভিযোগ যে বিএনপি বাধা দিচ্ছে, বিভিন্ন দল অভিযোগ করছে যে বিএনপির আন্তরিকতার ঘাটতির কারণে জুলাই সনদ বিভিন্নভাবে পিছিয়ে যাচ্ছে বাস্তবায়নে। এটি একটি সামগ্রিক অভিযোগ আর কি। ধন্যবাদ আপনাকে, এবং যিনি সহ আলোচক আছেন, বিজ্ঞ আলোচক, অনেক সুন্দর করে কথা বলছেন উনি। দেখুন, বিএনপিকে দোষারোপ করাটা অনেক সহজ, কারণ এই মুহূর্তে বিএনপির বিরুদ্ধেই সমগ্র চক্রটা লেগে আছে, যে বিএনপিকে কিভাবে মানে নিচু করা যায়, বিএনপিকে কিভাবে হেয় করা যায়, এটা কিভাবে এস্টাবলিশ করা যায়। বিএনপির অপরাধটা কি, বিএনপির আন্তরিকতার অভাব কোন জায়গায়? এই ফ্যাসিস্ট সরকার যারা পালিয়ে গেল, উনি বারবার বলছিলেন যে পালিয়ে গেছেন এই মহিলা, যিনি, আমি তো জানতাম ওই ফ্যাসিস্ট সরকারই হলো বিএনপির সবচেয়ে বড় বিরোধী। এখন আবার বিএনপির বিরোধী কারা? এখন বিএনপির বিরোধী কারা সেটাই বলছি। তা এই ফ্যাসিস্ট মহিলা দীর্ঘ বছর এই যে ওনার খুন গুম রাহাজানি যে চালিয়ে গেলেন জনগণের উপরে, যেটা উনি বলছিলেন যে জনগণ হচ্ছে মালিক এই রাষ্ট্রের, তাই না? তা সেই রাষ্ট্রের মালিকদেরকে ইগনোর করে, তাদের ভোটাধিকার হরণ করে দীর্ঘ 17 বছর এই যে মানে দৈত্যের মতো বাংলাদেশের মানুষের কাঁধে তারা চেপেছিল। তারা যে বিদ্যুতের জন্য আদানিকে যখন তারা বিদ্যুৎ ইমপ্ল্যান্ট করার জন্য যে চুক্তিটা করলো, সেখানে তারা সভরেন গ্যারান্টি দিল, তাই না? যেটা মানে করা উচিত ছিল না, সেটা করলো, এবং ইনডেফিনিটলি দিল যে এটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। এই কাজগুলো করে তারা বাংলাদেশের মানুষের ঘাড়ে কিন্তু তারা 17 বছর চালিয়ে গেছে এই অপকর্ম। এখন বিএনপির অপরাধটা কোথায়? বিএনপি তো দীর্ঘদিন ধরে মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্যই কাজ করে গেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে।
আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ছিলেন তিনি তখন বললেন যে মানে আওয়ামী লীগ ক্ষমতা থেকে যদি চলে যায় তাহলে এক রাতের মধ্যে 5 লক্ষ লোক মেরে ফেলবে, তাই না, বিএনপি অরাজকতা করবে, এটা করবে সেটা করবে। কিন্তু আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে, তার দক্ষ পরিচালনায় এই দলটি কি কোনো ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হয়েছে? হয়নি। পাশাপাশি দেখবেন যে আপনি সংখ্যা লঘু বলেন বা যাই বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকেদের যে মন্দির ছিল, প্যাগোডা ছিল, এগুলো পাহারা কিন্তু আমাদের দলীয় নেতাকর্মীরা দিয়েছে এবং সেটা আমাদের নেতার নির্দেশে এই কাজগুলো করেছে। বিএনপি কি করতে পারে? বিএনপি সর্বোচ্চ ছাড় দিতে 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 বিএনপি আর কি করতে পারে? বিএনপি তো এইটাই চাচ্ছে যে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক, যেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং তার নেতা নির্বাচন করতে পারবে এবং বাংলাদেশের মানুষ পুনরায় ক্ষমতায়িত হবে তার ভোটাধিকারটা প্রয়োগ করার। দেশটা যাতে একটা নির্বাচিত সরকারের অধীনে যায়, একটা নির্বাচিত সরকারের কাছে যেন ক্ষমতাটা হস্তান্তর করা হয় এবং বাংলাদেশে যাতে একটি সুষ্ঠু স্বাভাবিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে অব্যাহত থাকে, সেই চেষ্টা বিএনপি করছে। এবং সেটা করতে যে আপনি যেটা বলছিলেন যে ঐক্যমত কমিশনের শুরুতেই বলছিলেন যে বাদাম খেয়ে, কফি খেয়ে, এটা খেয়ে সেটা খেয়ে তারা ঐক্যমত করার চেষ্টা করছেন, কিন্তু তারপরেও ঐক্যমত হচ্ছে না। এখন বিএনপি তার উদারতা তো বারবারই দেখাচ্ছে, বাকিদেরকেও তো দেখাতে হবে, তাই না? কিছুদিন আগে আমরা দেখলাম যে কি অশালীন মানে স্লোগান দেওয়া হচ্ছে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে। তো সেইটাও তো বিএনপি সহ্য করেছে। বিএনপি চাইলে তো অরাজকতা করতে পারে, পারে না? বিএনপির নেতাকর্মীরা সেটা করতে পারে না, কিন্তু বিএনপির নেতা তারেক রহমান তো সেই নির্দেশনা দিচ্ছেন না। তিনি তার দলকে কিন্তু একটা শৃঙ্খলার মধ্যে রেখেছেন। বিএনপি সব কিছু সহ্য করে জনগণের যাতে ক্ষমতাটা জনগণের হাতে হস্তান্তর করা হয়, সেই প্রক্রিয়া যাতে ত্বরান্বিত হয়, সেটার লক্ষ্যে বিএনপি কাজ করে যাচ্ছে। এটা কি বিএনপির অপরাধ? নিশ্চয়ই না। তাহলে বিএনপি যেই কাজটা করছে যে বাংলাদেশের মানুষের যে ভোটাধিকারটা 17 বছর মানুষের হাতে ছিল না, সেটা যেন মানুষ ফিরে পায়। নির্বাচিত সরকার, নির্বাচিত সরকার তো মানে অবভিয়াসলি, কিন্তু সেটা নির্বাচনটা করবে কে? সেই জনগণ, যার জন্য আপনি সংবিধান বলেন, যার জন্য আপনি রাষ্ট্র বলেন, যার জন্য এই গণতান্ত্রিক ব্যবস্থাটা বলেন, সেটা তো সেই জনগণ। সেই জনগণ যদি ভোট দেওয়ার ক্ষমতা না পায় তাহলে সেগুলো কোথা থেকে ফিরে আসবে? আমি আপনার কাছে আমি একটা প্রশ্ন করি, আপনার কথা থেকে প্রশ্নটি আসছে, সেটি হলো যে আপনি বলেন যে বিএনপি একটি নির্বাচিত সরকার চাচ্ছে। আসলেই তো বিএনপি একটি নির্বাচিত মানে দেশ যাতে একটা নির্বাচিত সরকারের অধীনে যায় সেটি চাচ্ছে। 2009 সালে শেখ হাসিনাও নির্বাচিত সরকার হিসেবে আসছিল এবং 2024 সালে ফ্যাসিস্ট হিসেবে সে চলে গেছে। এই যে জুলাই সনদ, জুলাই ঘোষণা এবং এক্সিস্টিং যে সংবিধান, রাজ্জাকি ভাই তো বললেনই যে, তো এই যে নির্বাচিত সরকার, সে কি আবার ফ্যাসিস্ট হওয়ার সুযোগ নাই? তো দেখেন, আমি বিএনপি বা কোনো দলকে বলছি না, নির্বাচিত সরকারই তো ফ্যাসিস্ট হচ্ছিল। আই আন্ডারস্ট্যান্ড। এখন কথা হচ্ছে আপনার স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা অনেক বেশি কঠিন। এটা কিন্তু মানে প্রচলিত একটা কথা যে সমাজে, যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা অনেক বেশি কঠিন। কেন বলা হয়? তার মানে হচ্ছে আপনি গণতান্ত্রিক সরকার হয়ে নির্বাচিত হয়েও আপনি কিন্তু একটা পর্যায়ে ফ্যাসিস্ট হতে পারেন যদি সিস্টেমগুলো ডেভেলপ না থাকে আপনার। যেমন ধরেন যে দীর্ঘদিন যাতে একই লোক প্রধানমন্ত্রী না থাকতে পারে বছরের পর বছর, যেমন এটা ঐক্যমত কমিশনে কিন্তু বিএনপি ঐক্যমত পোষণ করেছে যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। প্রথম যে সংস্কার যেটা 27 দফা ছিল সেটার মধ্যে এটা ছিল। হ্যাঁ, 27 দফায়ও ছিল এবং মানে ওইটা পরবর্তীতে 31 দফা হয়েছে। বিএনপি প্রথম এই প্রশ্নটি তুলেছে। ডেফিনেটলি বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা কিনা সর্বপ্রথম আপনার হচ্ছে রাজনৈতিক সংস্কারের জন্য বা রাষ্ট্র মেরামতের জন্য 31টি দফা প্রণয়ন করেছে, যেটা প্রথমত 27 দফা ছিল, পরবর্তীতে অন্যান্য দলের সাথে মিলে 31 দফা, সেটা 31 দফা করা হয়েছে। তো বিএনপি তো সেই স্বচ্ছতা ছিল, সেই উদ্যম ছিল, সেই সততা ছিল যে একটা মানে রাষ্ট্রকে মেরামত করবার জন্য যেই যেই সংস্কার দরকার সেটা তারা প্রস্তাব করেছে। অন্য কোনো রাজনৈতিক দলের তো সেরকম কোনো প্রস্তাব আমরা এখনো পর্যন্ত দেখিনি বা সেটা আমাদের চোখে পড়েনি, বরঞ্চ সেটার বিরোধিতা মানে করা হচ্ছে সুকৌশলে। তাহলে বিএনপির তো আমি কোথাও মানে স্বচ্ছতার অভাব দেখছি না। বিএনপি তো চাচ্ছে এখানে যাতে ফ্যাসিস্ট আবার পুনরায় না আসে। দেশটা আমাদের সকলের, এটা তো আমাদের নেতা বলেছেন, দেশটা আপনার, দেশটা আমার, দেশটা আমাদের সকলের, দেশটা কারো পৈতৃক সম্পত্তি না। এই দেশটাকে সকলে মিলে যাতে আমরা তৈরি করতে পারি একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে, সেই চেষ্টাটাই তো বিএনপি করছে। আভরণা রাজ্জাকি, আমরা 1 মিনিটের জন্য আসতে চাই আপনার কাছে। যে প্রশ্নটি আমি শাম্মী আক্তারকেও জানতে চাইলাম যে ওই যে নির্বাচিত সরকার,
নির্বাচিত সরকার তো ওই যে সংবিধান, যেই সংবিধানের মাধ্যমে নির্বাচিত সরকার ক্ষমতায় গিয়েছিল, যেটি এই যে এই সরকার পালিয়ে যাওয়ার পরেও সংবিধান আছে কিনা, সংবিধান কি পালিয়ে গেছে কিনা? আপনার মনে আছেন যে খালেদা জিয়ার একটি বক্তব্য ছিল যে এই সংবিধান আমরা ছুঁড়ে ফেলে দেবো তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে। তো খালেদা জিয়া যদি এটা অত বছর আগে বলে থাকে মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে, আপনার মনে আছে বেগম খালেদা জিয়া কথা বলেছিলেন, এখন এনসিপি বা এরা যে বলছে এদের দাবিটা অযৌক্তিক মনে হচ্ছে কেন? আমি তাদের দাবির সাথে যৌক্তিক একমত পোষণ করছি তা না, আমি প্রশ্ন করছি। আমার বক্তব্যটা সিম্পল, আপনি ছুঁড়ে ফেলার প্রয়োজন নাই তো, ওটা তো ছুঁড়ে ফেলে দিয়েছে স্বয়ং নিজে খালেদা শেখ হাসিনা নিজে। কেন আমি বলছি, এই সরকারটা কি সরকার? অন্তর্বর্তীকালীন সরকার। আমার সংবিধানে কি অন্তর্বর্তীকালীন সরকার আছে? যে আমার সংবিধানের যে বিচারপতি আছে সে দিছে এটা। বিচারপতি কি বলছে? বিচারপতি বলছে যে সাংবিধানিক শূন্যতা যখন হয় তখন ওই পরিস্থিতি মোকাবেলা করার জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে। সে তো প্রধানমন্ত্রী বলে নাই, অন্তর্বর্তীকালীন সরকার। তো অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে কোন সরকার? এটা যে সরকারটা চলে গেছে আর নির্বাচনের মাধ্যমে যে সরকারটা আসবে এর মাঝখানের যে সময়টা, এই মাঝখানের যে সরকার, ইন্টারিম টাইম, এটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার। তো অন্তর্বর্তীকালীন সরকার তো সংবিধানে নাই, সে তো সংবিধানে ঢোকে নাই, তাহলে এই সরকার অসাংবিধানিক? এ তো জনভিত্তি নিয়ে বসছে সমস্ত রাজনৈতিক দল, বঙ্গভবনে গিয়া দল মত নিয়ে সবাই বসে, প্রজাতন্ত্রের সবাই, প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী দায়িত্বশীল সবাই গিয়ে তাকে দায়িত্ব দিছে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে। মাইন্ড ইট, অন্তর্বর্তীকালীন সরকার। এখন আসেন পুরনো সংবিধানটা যদি ধরেন তর্কের খাতিরে, সেখানে বলা আছে কি আপনি নিশ্চয়ই জানেন যে সংসদ যদি ভেঙে যায় কোনো কারণে, তাহলে ভেঙে যাওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে। এটা তো সংবিধান বলছে, যে সংবিধানের দোহাই নির্বাচন কমিশন দিচ্ছে এবং সেটা অবৈধভাবে দিচ্ছে। এখন ওই টাইমে ঘোষণা হয়েছে 8ই অগাস্ট 2024 অধিবেশন হয়েছে, কি ইউনূস সাহেব দায়িত্ব নিছেন, সেই হিসাবে 7ই নভেম্বর 2024 নির্বাচন হবার কথা। সেটা কি হয়েছে? তারপরে কি বলে দিয়েছে সংবিধান ওই দিন না হলে 2026 ফেব্রুয়ারিতে কইরো আছে? আপনি সংবিধান ভায়োলেট করছেন, মানে শেষ। অথচ আবার উল্টা দিকটা আসেন, এই যে কমিশন, নির্বাচন কমিশন, তার নিয়োগ হয়েছে কবে সেটা জানেন আপনি? 21 নভেম্বর 2024 মেয়াদ শেষের পর নিয়োগ দিছে কে? তাকে অন্তর্বর্তীকালীন সরকার। তো অন্তর্বর্তীকালীন সরকারে কি ওই সংবিধান ওয়েতে তাকে নিয়োগ দিতে পারে? নিয়োগ দিছে। সে তো অন্তর্বর্তীকালীন সরকারের অধীনস্থ একজন নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন। আচ্ছা, সে বলতেছে এই কি বলে এই সংবিধান মোতাবেক সে নির্বাচন দিবে, তার রাইটই নাই নির্বাচন দেওয়ার। তার এই নির্বাচন ঘোষণা, সেটা অবৈধ ঘোষণা করা হবে অবৈধভাবে। সুতরাং তার কোনো রাইটই নাই, ভায়োলেশন অফ কনস্টিটিউশন যদি তারটা সে ধরে। এবং এই নির্বাচন সে দিতে পারবে না। সে দিতে পারবে কিভাবে আমি বলি, এই যে জুলাই ঘোষণাপত্র হয়েছে না একটা 5ই অগস্ট, সমস্ত রাজনীতিবিদরা বৈশে কিন্তু এটা বানাইছে। যাদের মাথায় এটা নাই আমাকে বলতে বাধ্য হচ্ছি কি, ওখানে তাকে মেয়াদ দিতে হবে সরকারকে। যেমন আপনি যদি একটা কাজ দেন কাউকে যে তুমি এই কাজটা করো, ফর এক্সাম্পল, আপনার একটা টাইম ফ্রেম দিবেন না? মানে এটা কি অনন্তকালে রাখবেন নাকি? নো, টাইম ফ্রেম দিবেন তো। 7 দিনে করে দাও, 15 দিনে করে দাও, 1 মাসে করে দাও। দিছেন? অন্তর্বর্তীকালীন সরকারকে টাইম ফ্রেম দিছে? দেয় নাই। বরং অন্তর্বর্তীকালীন সরকার নিজে বলছে আমি সর্বোচ্চ যদি কি বলে সংস্কার কম হইলে আমি ডিসেম্বর 25 নির্বাচন দিব, আর বেশি চাইলে 26 জুন দিব। মেয়াদটা উনি দিছেন, 1 নম্বর। 2 নম্বর, রাজনৈতিক দলগুলো এখন যেটা করণীয় সেটা হলো ওই যে জুলাই ঘোষণাপত্র কিন্তু এই মেয়াদটা ঢুকাইতে হবে, যে বর্তমান সরকারের মেয়াদ হবে 8ই অগাস্ট 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত। এবং এই মেয়াদের মধ্যে উনি নির্বাচন কমিশন নিয়োগ দিবেন, এই মেয়াদের মধ্যে নির্বাচন করে চলে যাবে। সরকার আরেকটি নতুন সরকার আসলে শেষ সংসদে এগুলো সন্নিবেশিত করবে। কে নতুন সরকার? সেটা তো সনদের কথা বলছেন আপনি। আর জুলাই ঘোষণাপত্র একটা হয়েছে অলরেডি। যদি তারা গিয়ে করতেই পারতো তাহলে জুলাই ঘোষণাপত্র তো লাগতো না, পারবে না। কারণ আপনি যে সংসদ পর্যন্ত যাবেন, আপনার যাওয়ার প্রক্রিয়াটা কি
সংসদে যাওয়ার প্রক্রিয়াটা কি? সংসদে গিয়ে না আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন, তাও 2 বছরের মধ্যে। আপনি সংসদ পর্যন্ত যাবেন কিভাবে? সেই যাওয়ার প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ হবে। এবং আমি বলছি, এই নির্বাচন কমিশনের প্রশ্ন করছি, তার পরিণতি নুরুল হুদার মতো হবে লং রানে। আপনার কোনো রাইট নাই অবৈধভাবে, কোনো টাইম ফ্রেম ছাড়া, কোনো নিয়ম কানুন ছাড়া। এটা কি একটা সমিতি নাকি? এই দিয়ে দিলাম নির্বাচন করে ফেলাও, একটা রাষ্ট্র। ছোট্ট একটি বিরতি নিব দর্শক, 1 মিনিটের বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। স্বাগত জানাচ্ছি আবারও। আমরা বিরতির সময় অফ দ্য রেকর্ডে কথা বলছিলাম আবহেনা রাজ্জাকির একটি প্রশ্ন। এটি আসলে এখন ঘুরে ফিরছে যে এই ডাকসু এবং জাকসুর যে রেজাল্ট, ফলাফল, এটি কি মানে জাতীয় নির্বাচনে প্রভাব রাখবে কিনা? এটি জাতীয় নির্বাচনে প্রভাব রাখবে সেরকম আমি মনে করি না। কারণ এটা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং ওনারা করেছেন, যেটা নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলেছি অনেকবার। যে দেখেন, এখানে ডাকসুর যিনি ঢাকা ইউনিভার্সিটি যিনি ভিসি, উনি একটা করলেন যে ঢাকা ইউনিভার্সিটিতে তো আইন আছে, যারা হচ্ছে ডাকসু ইলেকশন হলে পূর্ববর্তী যারা বিপিজিএস ছিলেন তারা আসেন এবং কথা বলেন। কিন্তু উনি কোড অফ কন্ডাক্টে একটা আইন করলেন যে এখানে বাইরের কেউ যেতে পারবে না, এবং সরকারি একটা প্রেস থেকে আপনি ব্যালট পেপার ছাপাইতে পারতেন। আপনি সেটা না করে একটা প্রাইভেট প্রেস থেকে, যেটা কিনা বিশেষ কোনো রাজনৈতিক দলের সাথে যেটার মালিকের খুব সম্পৃক্ততা আছে বা ভালো সম্পর্ক আছে, সেরকম একটা প্রেস থেকে আপনি ব্যালট পেপার ছাপাইলেন। এই কাজগুলো আপনি করলেন পরিকল্পিতভাবে, যাতে করে আপনারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা করতে পারেন। আমরা দেখলাম যে সাদিক কাইয়ুম যখন ভোট গণনা করা হচ্ছে, সে ভিতরে আছে, পাশাপাশি ছাত্র দলের যে ভিপি ক্যান্ডিডেট ছিল আবিদুল, সে ভিতরে ঢুকতেই পারছে না, সে বাইরে দাঁড়ায় আছে। এবং সকালবেলা মানে সকল গণমাধ্যমগুলোতে নিউজ ছাপাই দেওয়া হলো, যদিও পরবর্তীতে সেটা উইথড্র করা হয়েছে যে সে পারমিশন না নিয়ে ওখানে ঢুকেছে। কিন্তু ওটা তো নিয়মই আছে যে সে ঢুকতে পারবে, এবং সে অনুমতি নিয়ে ওখানে ঢুকেছিল। যাই হোক, এই কাজগুলো হয়েছে। এবং জাকসুতে দেখলাম টিচাররা পর্যন্ত পদত্যাগ করছেন, এবং হাতে লিখে ভোটার লিস্ট, এবং মানে যেদিন ভোট হচ্ছে সেদিনও ভোটার তৈরি করা হচ্ছে। এগুলো কি মানে আপনার অনিয়মের মধ্যে পড়ে না? এগুলো কি নিয়মের মধ্যে পড়ে? এই কাজগুলো করেছেন, করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন, সেটা নিয়ে আমরা মনে করি না যে সেটার প্রভাবটা আমার মানে জাতীয় রাজনীতিতে পড়বে। সেটা বিশ্ববিদ্যালয়ে হয়েছে। আমরা আরও সতর্ক হচ্ছি, আমরা আমাদের পরবর্তী পদক্ষেপগুলো আরও সতর্কভাবে নেওয়ার চেষ্টা করছি, দেখা যাক। সেক্ষেত্রে যে আলোচনাটি আমরা করছিলাম যে জুলাই সনদের বাস্তবায়ন এবং উত্তরণের পথ, জুলাই সনদ হওয়ার পিছনে এই বাধার জায়গাটা আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে জুলাই সনদ যে দেরি হচ্ছে, এটার পিছনে কি বাধা আপনি প্রধানত মনে করেন? এখন সবাই যদি একমত না হতে পারেন, এবং এখানে রাজ্জাকি ভাই যেটা বলছিলেন যে এটা কিভাবে মানে সংবিধানে ইনক্লুড করা হবে, সংবিধান মানে যেখানে একটা জায়গায় এসে স্টপ হয়ে আছে, যেখানে যে প্রাইম মিনিস্টার পালিয়ে গেলেন, তারপরে সংবিধান কিভাবে কার্যকর হচ্ছে, বা এটা তো ধরেন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণের নেসেসিটির কারণে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, কিন্তু এই অন্তর্বর্তী সরকারেরও তো ক্ষমতা কতখানি আছে, বা তারা কিভাবে সেটাকে সংবিধানকে যদি আপনাকে সচল করতে হয়, তাহলে তো আপনাকে ইলেকশন করতে হবে, এবং সেখানে একটা পার্লামেন্ট হতে হবে, এবং মেজরিটিদের মানে কি বলে, মেজরিটি যদি আপনাকে সাপোর্ট না করে, তাহলে আপনি তো সেটা সংবিধানে ইনক্লুড করতে পারবেন না। যে 2/3 সদস্য যখন আপনাকে এটা সাপোর্ট করবে, তখন না আপনি এটা সংবিধানে সংযোজন করতে পারলেন। কিন্তু এই অন্তর্বর্তী সরকার এটা কিভাবে করবে? কারণ তারা তো জনগণের দ্বারা নির্বাচিত না, তাহলে তারা সংবিধানে এটা কিভাবে মানে সন্নিবেশ ঘটাবেন? জি, উনি আইনজীবী মানুষ, রাজ্জাকি ভাই, উনি হয়তো আরো ব্যাপকভাবে ব্যাখ্যা দিতে পারবেন। শেষ যে কথাটা বললো যে সে তো আর ছাত্র দলে মানে এই সংবিধানে ঢোকানোর ব্যাপারে, সংবিধানে আপনি কিভাবে ঢুকাবেন এখন সেটা বলছি। তার আগে একটু ওনার জাকসু নিয়ে কিছু কথা বলতে সংক্ষেপে বলি। অনেকগুলো অভিযোগ আনছেন। 1 নম্বর হলো কারচুপি, অনিয়ম বলতে যা বোঝায়। তারপরে আর একটা কথা আনেন নাই, মোছনীয় কালি, বলা ছিল অমোছনীয় কালি ব্যবহার করবে,
ব্যবহার করছে মোছনীয় কালি, ব্যালট বক্স, আমি যা বলেছি সেটাই বলেন। ব্যালট পেপার, তো তারপরে হাতে লিখে ব্যালট পেপার হয় নাকি? টিচাররা পর্যন্ত পদত্যাগ হ্যাঁ, করে, এগুলো তো আমরা দেখেছি। আমি একমত। এটার মানে হচ্ছে নির্বাচনটা কারচুপি হয়েছে, অনিয়ম হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আপনার একটা স্ট্যান্ড থাকতে হবে। আমি দুটো মিলে একসাথে বলছি, যেহেতু একটা স্ট্যান্ড নিয়েছেন যে কারচুপি অনিয়ম, কাজে ওই জায়গায় থাকতে হবে, তাহলে আন্দোলন করতে হবে পুনর্নির্বাচনের জন্যে, প্রয়োজনে আদালত পর্যন্ত গড়াবে। পাশাপাশি আপনি আবার কংগ্রাচুলেট করছেন, হতে পারে না, হতে পারে না। আমি একদিকে মানব না নির্বাচনী ফলাফল, আবার কংগ্রাচুলেট করব, এটা হতে পারে না। দুই, বলা হচ্ছে যে রাষ্ট্রীয় প্রভাব পড়বে কিনা রাষ্ট্রীয় নির্বাচনে। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি এবার রাষ্ট্রীয় প্রভাব পড়বে। প্রভাবের ফলাফল কি হবে? প্রভাব কেন আগে বলি, পড়বে কেন সেটা শুনবেন না পড়বেন? শুনবেন না, না ফলাফলটা মানুষ জানতে চায় বেশি। বলছি ফলাফল রাষ্ট্রীয় প্রভাব পড়বে এই কারণে, ছাত্রদের ইতিমধ্যে ধারণা হয়ে গেছে ফেব্রুয়ারি থেকে চলছে সংস্কার এবং ঐক্যমত্য কমিশন, সেখানে আসতে পারে নাই ঐক্যমত্য কমিশন, ঐক্যমত্য হইতে পারে নাই। কেন পারে নাই? ছাত্রদের মাথায় সেটা আছে, এক। দুই, ছাত্ররা যখন দেখতেছে যে বলা হচ্ছে জুলাই বিপ্লবের পর যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে, তাহলে ন্যাচারালি এইটা জুলাই বিপ্লবের বিপক্ষের একটা বক্তব্য হয়, এবং সেটা ছাত্ররা ধরে নিয়েছে। যখন বলা হয় যে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করা হবে, যখন বলা হয় এটার দায়িত্ব আমাদের নয়, রাজনৈতিক দলের নয়, জনগণ সিদ্ধান্ত, তখন জুলাই চেতনার বিরোধী যায়, সেটা তাদের মাথায় রয়েছে। সেটার রিফ্লেকশন ওখানে হয়েছে। ওখানে কিভাবে হয়েছে? ওখানে ছাত্ররা সবাই কিন্তু আমরা বিপ্লবী চেতনার পক্ষে, আমরা সবাই, তাই না? আন্দোলন সবাই ছিলাম, কিন্তু ভোটার যে কি সিদ্ধান্ত নিবে, ভোটার কাকে বিবেচনায় নেয় যে জুলাই চেতনার পক্ষে, ছাত্ররা কাকে বিবেচনায় নিছে, ঠিক তারা ভোট পেয়ে বিজয়ী হয়েছে। এখন আসেন রাষ্ট্রে কেন এটার প্রভাব পড়বে। এটার প্রভাবটার প্রমাণ হইল, আপনি ইতিমধ্যে দেখছেন যে ব্যবসায়ী কমিউনিটি, ভোটাররা যাকে পছন্দ করছে তাকে ভোট দিয়েছে, মানে ইসলামী ছাত্র শিবিরকে ভোট দেয়নি। ভোটাররা যাকে মনে করছে যে জুলাই চেতনা ধারণ করে, জুলাই অভ্যুত্থান বা বিপ্লবের চেতনা যারা ধারণ করছে, তাদেরকে ভোট দিছে, আমি সেটা বলছি। এইবার আসেন রাষ্ট্রীয় লেভেলে প্রভাবটা। আপনি ইতিমধ্যে দেখছেন যে এই রেজাল্টের পর জামাতের নেতার সাথে বাংলাদেশের সমস্ত বড় বড় ব্যবসায়ী কমিউনিটি, যারা কর্পোরেট ব্যবসায়ী, তারা দেখা করেছেন। যেই ব্যবসায়ীরা পতিত সরকারের সাথেও পতনের 3 দিন আগে দেখা করে বলছে প্রয়োজনে 6 মাস ব্যবসা করবো না, আপনার পাশে থাকবো, ঠিক সেই ব্যবসায়ীগুলা আবার জামাতের সাথে দেখা করেছে। এটার মানে হচ্ছে এই ব্যবসায়ীদেরকে যদি আপনি কেউ বোকা ভাবেন, তাইলে আপনি নিজেকে প্রমাণ করবেন যে আপনি বোকা। কারণ ব্যবসায়ীরা এই দেশে কি করছে? ব্যাংক থেকে 5,000 কোটি টাকা নিয়ে চলে গেছে, নিয়ে রাজনীতিবিদদেরকে পকেটস্থ করছে, তাদের শেল্টার রাজনীতিবিদরা দিছে। এবং এখনো বাংলাদেশে সমস্ত ব্যবসায়ী, করাপ্ট ব্যবসায়ী, যারা হাসিনার সময় করাপ্ট ব্যবসায়ী হিসেবে আইডেন্টিফাইড, ব্যাংক লুট করছে, তাদের প্রত্যেকের সম্পত্তি ইনট্যাক্ট আছে। কেন থাকলো? এর মানে আমি এটা বলছি না ওটা আপনারা লুটে পুটে নিয়ে যান। প্রোটেকশনটা পাইলো কোথায়? গণভবন ভেঙে চুরে ফেললো, বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে চুরে ফেললো, অথচ তারা বহাল তবিয়াতে আছে, শেল্টার তাদের কার দিচ্ছে? এটা ছাত্ররা মাথার ভিতরে নিয়েছে। সুতরাং এই কারণে জামাতের সাথে ব্যবসায়ীরা বসতে গেছে কেন? মাঠের চিত্ত তাদের কাছে আছে। কিভাবে আছে? প্রত্যেকটা ব্যবসায়ী, সমস্ত ব্যবসায়ী একত্র করলে বাংলাদেশে দেখবেন তো 50 লক্ষ বিভিন্ন পেশাজীবীর মানুষ তারা চালায়, তাদের কাছ থেকে রিফ্লেকশন আসে তাদের কাছে, তাই তারা জামাতের সাথে দেখা করছে। 1 2 আপনার এই যে রিফ্লেকশন রাকসু চাকসুতে যখন পড়বে, এবং এটার একটা ইম্প্যাক্ট পড়বে, কারণ বাংলাদেশেই আগের জায়গায় নাই। আপনি 71 সালের যে চেতনা, যেটা 53 বছর ধারণ করছে, এই বাংলাদেশ সবাই ক্যাশ করেছে মুক্তিযোদ্ধার চেতনা। এই মুক্তিযোদ্ধার চেতনা এমন একটা জায়গায় নিয়ে গেছে, আমাদের প্রয়াত যে জিয়াউর রহমান সাহেব, উনি বীরুত্তম ছিলেন না, তার পদবি ছিনিয়ে নিছে। কে নিছে? তখন অন্য মুক্তিযোদ্ধারা কি করেছে বাংলাদেশে? একজন মুক্তিযোদ্ধার পদবি যখন, মুক্তিযুদ্ধের চেতনা আপনারা ধারণ করবো না, আমি ধারণ করবেন না, না করছে কি আপনাকে? আমি মুক্তিযোদ্ধার রোলটা বলতেছি। মুক্তিযোদ্ধার মানে কি? মুক্তিযোদ্ধা মানে কি বলেন? সিম্পল, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। এই সংজ্ঞার চেঞ্জ হবে? তো এই মুক্তিযোদ্ধাদের লাইফ টাইমে তাদের সরকার আয়নাগর বানাইছে, কোনো প্রতিবাদ ছিল? বিডিআর হত্যা হয়েছে, প্রতিবাদ ছিল? বিনা বিচারে হত্যা করছে, প্রতিবাদ ছিল? জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিয়েছে, প্রতিবাদ ছিল? জিয়াউর রহমান সাহেব খালেদা জিয়ার মতো একজন ভদ্র সম্ভ্রান্ত মহিলা, যে একজন বড় মুক্তিযোদ্ধার ওয়াইফ, সে 2বার 3বার প্রধানমন্ত্রী ছিলেন, বাদই দিলাম, তাকে যখন মাইনুল হোসেন রোড থেকে বের করে দেওয়া হয়,
কোথায় ছিল মুক্তিযোদ্ধার চেতনা যে একজন পত্নীকে বের করে দেয়, বিধবা পত্নীকে? তাই সেই যে চেতনা আপনি 53 বছর লালন করছেন এবং সেই চেতনা নিয়ে আপনি সংবিধান নিয়ে পালায় গেছেন, আর আপনি জুলাইয়ের চেতনা 53 মাসও ধারণ করবেন না? এটা কি তামাশা নাকি? আমরা আবারও এবং এই জুলাই চেতনা যারা ধারণ করবে আপনি নিশ্চিত থাকেন বিজয় তাদের সুনিশ্চিত। এইবার আসেন, সময় থাকলে এই আপনার দুইটার উত্তর দেওয়া কিন্তু হয় নাই। বাধা কোথায়? আমরা আপনার উত্তর শুনে বিরতিতে যাব। রাইট, বাধাটা হইলো এই যে কি বলে জুলাই সনদের বাধা কি জানেন? ঐক্যমত্যে না আসতে পারা। ঐক্যমত্যে আসলে তো থাকতো না। উত্তরণের দরকার, একটা উপায় দরকার। বাংলাদেশ, হ্যাঁ, উপায়টা কি? এই একটা ফর্মুলায় বাংলাদেশে সব ঠিক হয়ে যাবে, সব। পিয়ার পদ্ধতি নিয়ে একটা কথা চলতেছে। পিয়ার পদ্ধতি যারা চায় তারা সংসদে সিট পাবে না বইলে চায়, আর পিয়ার পদ্ধতি যারা চায় না তারা চায় না যে পিয়ার পদ্ধতি আসলে তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকবে না। এই কারণে তারা দুই দল চাচ্ছে না। যারা পিয়ার পদ্ধতি চাচ্ছে তারা তাদের স্বার্থে চাচ্ছে, আর যারা চাচ্ছে না তারা তাদের স্বার্থে চাচ্ছে না। রাষ্ট্র এখানে অবান্তর, তাদের কাছে জনগণ এখানে অবান্তর। কারণ আপনি যদি রাষ্ট্র আর জনগণ ভাবেন তাহলে আপনাকে ভাবতে হবে রাষ্ট্রের জন্য কোনটা ভালো। এবং রাখেন, শেষ করি, নাহলে শেষ না করলে হবে না। রাষ্ট্রের জন্য ভালো পিয়ার পদ্ধতি। কেন ভালো সংক্ষেপে বলে দিচ্ছি। সেটা হইলেই পিয়ার পদ্ধতি মানে সব দলের প্রতিনিধি থাকবে। একটা এলাকায় যদি চাঁদাবাজি হয় সেখানেও কিন্তু সব দলের প্রতিনিধি, অর্থাৎ সব, সে জানবে যে আমার পার্লামেন্টে। পিয়ার পদ্ধতিতে ব্যালট পেপার থাকবে নাকি ইভিএম থাকবে? পিয়ার পদ্ধতিতে তো আপনি দলকে ভোট দিবেন, মার্কাকে ভোট দিবেন। ভোটটা কিভাবে হবে? আমাদের ভোটাররা, আপনি সেটা সিদ্ধান্ত নেবে ইলেকশন কমিশন, ব্যালটে সিল মারবে, সব মার্কা থাকবে। আমাদের এই ভোটাররা কি পিয়ার পদ্ধতিতে লাস্ট কবে ভোট দিয়েছিল? পিয়ার পদ্ধতি তো ভোট দেয় নাই, দিবে। এটা কি এখন এত দ্রুত ভোটারদের কাছে নেওয়া যাবে? কেন নেওয়া যাবে না? আপনি পিয়ার পদ্ধতি সবসময় তো দলকে ভোট দেয়। আপনি বাংলাদেশে ভোট কাকে দেয়? ওই যে মার্কাকে দেয়। মার্কাকে দেয়, কিন্তু ওইটা মার্কার নিচে প্রার্থীর নাম থাকে। প্রার্থীর নাম না থাকলে কি হবে? মার্কায় দিবে না? প্রার্থীর নাম নাই, কথার কথা নাই, মার্কায় দিবে না? আমি নিশ্চিত করে দায়িত্ব নিয়ে বলছি ভোট দিবে যে দলেরটা, সে তার মার্কায় দিবে, না দেওয়ার কোনো কারণ নাই। কিন্তু বেসিক জায়গাটায় আসেন। বেসিক জায়গাটা হলো আপনি পার্লামেন্টে যখন দুর্নীতি করে মেজরিটি 220টা সিট নিয়ে যারা যাবে তাদের প্রতিবাদ করবে কে? পিয়ার পদ্ধতিতে কি হবে? মানে আপনি যেটা বলছেন, আমি যতটুকু বুঝি যে 2008 না 9 যে গভর্নমেন্টটা ছিল সেটা পিয়ার পদ্ধতির মতো ছিল, এবং পরে যে কয়টা গভর্নমেন্ট পিয়ার পদ্ধতির মতো ছিল সবাই মিলে একসাথে মানে ভাগাভাগি করে নিল। পিয়ার পদ্ধতি তো এটা নয়। এটা পিয়ার পদ্ধতিটা সিম্পল, আপনি ভোট দিবে মার্কারে। হ্যাঁ, আপনি আরো সহজে বুঝাই দেই অডিয়েন্সের জন্য। মনে করেন 10টা সিট আছে, ওকে, 1000 ভোট আছে, তাহলে এক একটা সিটে গড়ে লাগে কত? 100 ভোট, 1000 ভোট তো। এখন ওনার দলের 10টা সিট প্রতিনিধি, আমার দলের 10টা প্রতিনিধি, এই দুইটা দলই ধরেন। এখন এই 10,000 ভোটের মধ্যে উনি পাইল 6,000 ভোট, উনি পাবে 6 সিট, আমি পাইলাম 4,000 ভোট, আমার 4 সিট। শেষ, শেষ। পার্লামেন্টে 10 জন যাবে, সহজ। এতে চেক অ্যান্ড ব্যালেন্স কেমন সেটা বলি। যখন একটা মেজর দল, মানে অন্য কোনো দল যায় নাই, 230টা সিট আপনার, তাহলে আপনার প্রভাব বলতে সব আপনার, পার্লামেন্টে আপনি, সব কিছুতে আপনি। আপনি যখন এলাকায় চাঁদাবাজি হয় তখন যে প্রোটেস্ট করে তারও ভোটার ছিল, কিন্তু তার ভোটারের প্রতিনিধি পার্লামেন্টে নাই। আমি বলি এইভাবে আপনি সব সেক্টরে। আমরা একটু বিরতিতে যাব, কিন্তু তারপর আমি আবারও একটা ছোট প্রশ্ন করে যাই, পরে সামনে একটা কাছে আর বুঝি। ধরুন 4,500 ভোট দিল আর 5,500 ভোট দিল, তাহলে ওই আসনটা যে অর্ধেক হবে সেই অর্ধেকটা আসন কার সাথে? আপনি তো এটা তো আপনি একটা জায়গায়, গোটা দেশ যখন আনবেন তখন তো এই সমস্যা থাকবে না, ভগ্নাংশ হবে না। ভগ্নাংশ হবে না। আচ্ছা, আমরা একটা বিরতিতে যাব। দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমরা 1 মিনিট পর আবার ফিরে আসছি। দর্শক আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিগাওয়ারে। শাম্মী আক্তার, আমি আপনার কাছে আসতে চাই যে আবহাওয়া রাজ্যে কি পিয়ার পদ্ধতির বিষয়গুলো বলছিলেন,
ইউরোপের অধিকাংশ দেশ কিন্তু পিআর পদ্ধতি ফলো করে এবং সেখানে চমৎকারভাবে সেখানে কিন্তু সরকার পরিবর্তন হচ্ছে, মানে সংসদেই কখনো 6 মাস থাকছে একটা সরকার, আবার সেটি চেঞ্জ হচ্ছে, কিন্তু দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান সেগুলো খুব দৃঢ় হচ্ছে এবং তাদের গণতন্ত্র, আপনি জানেন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো যেগুলো আছে বা মধ্য ইউরোপের যে দেশগুলো, সেই দেশগুলোর গণতন্ত্র খুব সুসংহত। তো বিএনপি হলো সবচেয়ে বড় গণতান্ত্রিক আকাঙ্ক্ষার দল, যারা গণতন্ত্রের জন্যই এতদিন ধরে আন্দোলন করে আসছে। সেখানে এই পিআর পদ্ধতিতে বিএনপির আপত্তিটা কেন? হঠাৎ করে এই পিআর পদ্ধতি ছাড়া মানে কোনো কিছুই সম্ভব না। এটাকে সামনে নিয়ে এসে এই জায়গাটায় দাঁড় করানোটাকে আমরা মনে করছি যে এটা উদ্দেশ্য প্রণোদিত এবং এটা গণতন্ত্রকে বিভ্রান্ত করার চেষ্টা। আপনি দেখেন, উনি বলছিলেন যে ডাকসুর ফলাফলটা জাতীয় রাজনীতিতে ব্যাপক ইম্প্যাক্ট ফেলবে, উনি যেটা ব্যাখ্যা করে বলছিলেন। উনি ব্যবসায়ীদেরকে টেনে নিয়ে আসছেন, সব কিছু বলছেন, কিন্তু পাশাপাশি আপনি এই জিনিসটা চিন্তা করেন, জামায়াতে ইসলামীর নেতা তাহির সাহেব বললেন যে একবারের জন্য হলেও জীবনে পিআর পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন দরকার। এই কথাটার মধ্যে কেমন যেন একটা ষড়যন্ত্রের আভাস পাওয়া যায়। বাংলাদেশের মানুষ মানে তাদের চেনা রাজনৈতিক যে সংস্কৃতি বা ভোটাধিকার প্রয়োগের যে প্রক্রিয়াটা, এটাই কিন্তু তারা পিআর পদ্ধতিতে তারা অভ্যস্ত নয়। তারা চায় যে একজন তার স্থানীয় একজন নেতাকে চায় যে কিনা তাদের সুখে দুঃখে আপদে বিপদে তাদের পাশে থাকবে এবং তাকে তারা নির্বাচন করতে চায় এবং মার্কার যে লোকটা দাঁড়াবে স্থানীয় তাকেও চিনতে চায়। হ্যাঁ, এবং সেই মানুষটিকে মাথায় রেখেই কিন্তু তারা মার্কাকে তারা মানে চুজ করে, কিন্তু ওই মানুষটাকে মাথায় রেখেই কিন্তু মার্কাটাকে তারা চুজ করে। ঠিক আছে, এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই ভদ্রলোক যে বললেন যে জীবনে একবার হলেও মানে বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া দরকার, এটা তো একটা গভীর ষড়যন্ত্রের নীল নকশা মনে হচ্ছে আমাদের কাছে। কেননা বাংলাদেশের মানুষ তো এই প্রক্রিয়া অভ্যস্ত না। বাংলাদেশের মানুষ সবসময় যে পদ্ধতিতে ভোট দিয়ে আসছে সে পদ্ধতিতেই ভোট দেবে। ডাকসু নির্বাচন যদি জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না, এটা যদি তারা মনে করে থাকেন, তাহলে তারা এত মরিয়া কেন? তারা এত মরিয়া হয়ে এই দাবি কেন জানাচ্ছেন? আমরা তো জনগণের উপরে আস্থা রাখছি এবং আমরা মনে করছি যে জনগণের অধিকার নিয়ে আমরা যে 17 বছর ধরে লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমাদের নেতাকর্মীরা মামলার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, আমাদের নেত্রী সর্বোচ্চ জুলুমের শিকার হয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার চিকিৎসা পর্যন্ত করাতে পারেননি। আজকে যে পর্যায়ে জীবনের যে জায়গায় এসে তিনি দাঁড়িয়েছেন, সেটার জন্য তো ওই ফ্যাসিস্ট হাসিনা 100% দায়ী, তাই না? তো সেই জায়গাটায় আমরা যে লড়াই সংগ্রাম করেছি সেটা বাংলাদেশের মানুষের জন্য করেছি, তাদের অধিকারটা প্রতিষ্ঠা করবার জন্য আমরা করেছি। সেই জায়গায় পিআর পদ্ধতি নিয়ে যে ওনার কথাই আপনি যদি আসেন, দেখবেন যে কথাগুলো কেমন যেন সাংঘর্ষিক। উনি বলছিলেন যে হচ্ছে মানে যে দলটা হচ্ছে মনে করছে যে পিআর পদ্ধতি হলে তারা মানে সংসদে কয়টা সিট পাবে, তারা হচ্ছে মানে পিআরটা চাচ্ছে, আর যারা মনে করছে যে না পিআর পদ্ধতি হলে আমার তো কমে যাচ্ছে, মানে আমি তো এমনিই বেশি পাবো, তাহলে তারা এটা চাচ্ছে না। এই জন্য বিরোধিতাটা হচ্ছে। দরকার কি, মানে মুক্তিযুদ্ধের পর থেকে মানে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত আমরা যেই রাষ্ট্র পরিচালনা করছি বা যে সরকারগুলো আসছে, যে ইলেকশনগুলো হয়েছে আমাদের দেশে, সেখানে তো পিআর পদ্ধতিতে কোনো ইলেকশন হয়নি। তাহলে যেই পদ্ধতিতে আমরা ইলেকশনগুলো করেছি সেই পদ্ধতিতেই হোক না কেন, আমরা সকলে মিলে একটা ফ্যাসিস্টকে তাড়িয়েছি। কেননা এই ফ্যাসিস্ট আমাদের গলা টিপে ধরেছিল, আমাদের অধিকার হরণ করেছিল। আমাদের এই রিজনে কোন দেশে কি পিআর পদ্ধতি এলাও হয়, অ্যাপ্লাই হইছে? পাকিস্তান, নেপাল, ভুটান, ভারত? আমার জানা নাই, আমার মনে হয় রাজ্জাকি ভাই ভালো বলতে পারবেন। তবে নেপালে কিন্তু অস্থিরতা দেখা দিয়েছে এবং ইসরায়েলও অস্থিরতা দেখা দিয়েছে, এবং বাংলাদেশের মতো গণতন্ত্রের অপরিণত একটি দেশে এটি মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করবে এবং আরও বেশি মানে অরাজকতা তৈরি করে ফেলবে দেশের মধ্যে। ঠিক আছে, তা আমার মনে হয় যে এখানে যেই মানে চিরাচরিত যে পদ্ধতিতে আমরা ভোট দিয়ে আসছি, যেভাবে নির্বাচন হয়েছে সেভাবেই নির্বাচন হোক। মানে আপনি যেটা পাবেন সেটা পাবেন। আপনার যদি মানে এত মানে আপনার আস্থা, আপনি ডাকসু জিতে ফেলেছেন ইঞ্জিনিয়ারিং করে, তাহলে জনগণের উপরে ইঞ্জিনিয়ারিং চালাই দিবেন, তাহলে আপনি করেন নির্বাচন চিরাচরিত প্রথায়। আপনি যদি মনে করেন যে না মানে জনগণ মানে আমাকে ভোট দিবে আর মানে বিএনপি চাঁদাবাজি করে দেশ মানে ধ্বংস করে ফেলছে, তাহলে বিএনপিকে মানুষ দিবে না। বিএনপি যদি
কোনো খারাপ কাজ করে তাহলে মানুষই তো তাদেরকে মানে বর্জন করবে, তাই না? তাহলে মানে সেটা নিয়ে তো আপনাদের মাথা ব্যথার দরকার নেই। আপনারা আপনাদের মাথা ব্যথাটা এই জায়গাটাই করেন যে আপনারা কিভাবে সংসদে মানে বেশি সিট পাবেন সেটা চিন্তা করে। সেখানে আপনারা পদ্ধতির মানে পরিবর্তন চাচ্ছেন কেন? পদ্ধতিটা, মানুষ তো এই পদ্ধতিতে অভ্যস্ত না। মানুষ তো এই যে এত বছর ধরে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে এই রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করেছি। রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কখনো তো পিয়ার পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হয়নি। বাংলাদেশের মানুষ সবাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে না, সবাই তো ডক্টরস নয়, সবাই তো ইঞ্জিনিয়ার নয়, সবাই তো আপনার লয়ার নয়। বাংলাদেশের সকল মানুষ, সাধারণ মানুষ যেই পদ্ধতিতে অভ্যস্ত সেই পদ্ধতিতেই তারা ভোট প্রয়োগ করুক। আমরা একদম শেষ প্রান্তে আবহাওয়া রাজ্যকে আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের মানুষ কি পিয়ার পদ্ধতি চায়? মনে হয় আপনার কি মনে হয়? সিম্পল ম্যাটার তো, পিয়ার পদ্ধতি মানুষের বোঝার দরকার নেই। রাজনীতিবিদই যদি বুঝে না, যদি বলে কেউ, তাহলে তো তার রাজনীতি ছেড়ে দিতে হবে। কেন আমি বলি জনগণ না বুঝুক, আমি তর্কের ক্ষেত্রে ধরে নিলাম জনগণ সংবিধান লেখে, একটা লিমিটেড লোকে লেখে। আপনি মার্কাকে ভোট দিন, উনি বললেন যে পপুলার লোক, মার্কার সাথে লোকের নাম লেখা থাকে, ওইখানে যদি রাজ্জাকির নামের বদলে আপনার নাম দেয় তাহলে কি ওই দাঁড়িপাল্লায় ভোট দিবে না, কিংবা জাতি ধানের শীষে ভোট দিবে না? অবশ্যই সে একটা চোর না করাপ্ট সেটা মানুষ বিচার করে, পরিচয়টা থাকে আর কি, সেটা পরিচয়ের দরকার নাই তো, দলকে ভোট দিবে। এবার আপনি আসেন, আমরা আলাপ করতেছি যে আপনি কিভাবে জুলাই সনদকে বাস্তবায়ন করবেন। জুলাই সনদে বাস্তবায়ন করতে, আচ্ছা ধরেন সংসদে এমন একটা দল থাকে যে আমরা এই সিদ্ধান্ত নিব, যে সিদ্ধান্তটা মনে করতে রাষ্ট্রের 2,20,000 কোটি টাকা চুরি করবে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে, সেখানে যদি টান দেওয়া যায় যে না তাহলে কিন্তু আপনার উপরে আমি আস্থা তুলে নিব, তাহলে যদি থেমে যায় তাহলে দুর্নীতিতে থামে না। দ্যাট ইজ পিয়ার পদ্ধতি। পিয়ার পদ্ধতিতে সরকার হলে এরকম টান দেওয়ার সুযোগ থাকবে সর্বত্র। আপনি পুলিশ প্রশাসনে যাবেন, এখন পুলিশ প্রশাসন কি করে, একতরফা একটা দলের উপর ডিপেন্ড করে, তার কথা শুনতে হয়, শেখ হাসিনার কথা শুনতে হয়েছে। আর যেটা ওনারা বলতেছেন শক্ত সরকার তো সবগুলোই ছিল আমাদের নির্বাচিত, যতগুলো সরকার ছিল মেজরিটি নিয়ে নিয়ে এই দেশে কি হয়েছে, নির্বাচিত সরকার অধীনে কি কি হয়েছে আমি বলে দিচ্ছি আপনাকে। কর ধরে 10 ট্রাক অস্ত্র মামলা, অস্ত্র কি হয়েছে না যে পরের চ্যাপ্টার, নির্বাচিত সরকারের সময় গ্রেনেড হামলা, সিরিজ বোমা হামলা, সবগুলো তো নির্বাচিত সরকার যখন ছিল তখন। আয়নাঘর, আবারও বলছি, বিডিআর হত্যা, শাপলা চত্বরে হত্যা, বিনা বিচারে হত্যা, ক্রস ফায়ার, কারা এগুলি করছে? নির্বাচিত সরকার। এবং এই নির্বাচিত সরকার যদি চেক অ্যান্ড ব্যালেন্স করা যেত যে এইভাবে ক্রস ফায়ার হবে না, তাকে টান দেওয়া যায় নাই, লাগাম ধরে টান দেওয়া যায় না। যে আপনি বললেন উন্নত বিশ্বে সরকার সকাল বিকাল বদল হবে, সমস্যাটা কোথায়? আপনার উপরে আস্থা নাই, এরা সরকার গঠন করবে, এর উপরে আস্থা নাই, ওরা সরকার গঠন করবে। আপনার রাষ্ট্র, আমি বলছি রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের জন্য কেমন হবে? আমরা একদম শেষ প্রান্তে, জুলাই সনদ তাহলে বাস্তবায়নে কিভাবে যাব আমরা? যদি আপনি পিয়ার পদ্ধতিতে যান, পিয়ার পদ্ধতি গিয়ে যদি সংসদে এরকম একটা জায়গায় যায় যে ভাই কথা দিয়ে আসছেন সনদ বাস্তবায়ন করতে হবে, সরকার যদি বলে না তাহলে আপনি সরেন, অনাস্থা আমি আনতে পারবো, নাইলে সে একচেটিয়া তখন বলবে, যদি 2/3 মেজরিটি নিয়ে যায় কথার কথা, তখন বলবে আমরা তো নোট অফ ডিসেন্ট দিয়ে আসছিলাম, আমরা তো এটার দায় দায়িত্ব নিব না। শেষ সময় 30 সেকেন্ড আছে, সুতরাং পিয়ার সিস্টেমই সমস্ত সমস্যার সমাধান করবে বাংলাদেশে। পিয়ার সিস্টেম হচ্ছে একটা একপাক্ষিক প্রস্তাব, যেটা হচ্ছে আপনার গণতন্ত্রকে বিভ্রান্ত করবে। সেই জন্য আপনার হচ্ছে সকলে অন্তর্ভুক্তিমূলকভাবে যাতে সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই সমঝোতা এবং সংলাপের পক্ষে হাঁটার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, আমি একটি পারসেপশন বলতে পারি, যেমন এই যে ডক্টর ইউনূস গণ অভ্যুত্থানের মাধ্যমে পৃথিবীতে যে দুটো যে শক্তিশালী পদ্ধতি আছে তার মধ্যে গণ অভ্যুত্থান একটা। গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার হতে পারে, বিপ্লবের মাধ্যমে হতে পারে, সেখানে সব কিছু ভেঙে চুরে যে ওই সরকারটাই সবচেয়ে বড় শক্তিশালী হয়। এবং ডক্টর ইউনূসকে সবাই মিলেই কিন্তু বসালেন, কিন্তু আমরা আসলে বাস্তবে দেখতে পারলাম কিনা যে ডক্টর ইউনূস শক্তিশালী সরকার কিনা। পিয়ার পদ্ধতিতে অবশ্যই সেটা নরওয়ের জন্য, যেখানে অনার্স মাস্টার্স পাস লোকের সংখ্যায় 100, যেখানে দুর্নীতি কম, সুইডেন বা সুইজারল্যান্ড, সেই জায়গাতে কিভাবে পিয়ার পদ্ধতি সফল হচ্ছে, অবশ্যই সফল হতে পারে। আর বাংলাদেশের ক্ষেত্রে যদি এরকম হয় যে ইচ্ছা করলেই সরকার সংসদে ফেলে দেওয়া যায়, আর আমাদের দেশে যেহেতু অনেক ধরনের কথা শুনি আমরা, যে আমরা বলে একটা সময় রয়ের
রয়ের ডিপ স্টেট ছিলাম আমরা বলে এখন বা আগামীতে সিআইএর ডিপ স্টেট হব, এগুলো শোনা যায়। আমি কোনো, তো সেই ক্ষেত্রে যদি সিআইএ বা 50 জন সংসদ সদস্যকে কিনে বারবার টান দিতে থাকে, আমি জানি না সেখানে সরকার কতবার পরিবর্তন হবে। এই জায়গাগুলো সামনে আনা যেতে পারে, বা যারা ভাবছেন তারাও ভাবতে পারেন। শেষ করছি ইস্পাহানি, মির্জাপুর, 0 আওয়ার।